আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার সম্ভবত বড়সড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে বসে তিনি যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের প্রথম পরীক্ষা। এই যে ড্যামেজিং স্টেটমেন্টটা, বাংলাদেশের ড্যামেজ কতটা হয়েছে সে তো বাংলাদেশ জানে, কিন্তু ভারত এর একটা কড়া প্রতিবাদ যে করবে সেটা গতকালকে আমি বলেছিলাম। প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন রণধীর জয়সওয়ালকে একটা কড়া স্টেটমেন্ট রেখে দিতে। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেই স্টেটমেন্টটি তাকে বলতে বলা হবে। সে ছিল পরশুর খবর, গতকাল যেটাই বলেছি। এবার গতকালের খবরটা আমি আপনাদের বলি। গতকাল যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে খলিলুরকে তলব করা হবে। দিল্লিতে তলব করে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তাকেই তো কোট করেছেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সঙ্গে এই ব্যাপারে এই কথার ভিত্তিতে কোনো কথা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কখন হয়েছে, আদৌ কি কথা হয়েছে আপনি আমায় পরিষ্কার জানান। আর যদি না হয়ে থাকে তাহলে কেন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিলেন ভারতের বিপক্ষে গিয়ে, তার কারণ আপনি দর্শান। আপনি যদি এই কারণ দর্শাতে না পারেন, ভারতবর্ষ থেকে যে সমস্ত সাহায্য আপনারা চাইছেন একটা সাহায্য আপনারা পাবেন না। পরিষ্কার মুখের ওপর বলে দেওয়া হবে, একটা সাহায্য আপনারা পাবেন না। আমরা যদি বিক্রি না করি, আপনি জোর করে তো আমার ঘর থেকে মাল তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আপনাদেরকে দিই মাল, আমাদের ক্রেতার অভাব নেই। এই এত বড় ট্যারিফ গেল, ট্যারিফ দিয়েতে কিন্তু সবার কিন্তু জিডিপি পড়েছে, ভারতের জিডিপি কিন্তু 6 থেকে 8.2% উঠে গেছিল। পেট্রোল নিয়েও ভারতের কোনো সমস্যা নেই। সারা পৃথিবী পেট্রোল নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু ভারতের কোনো সমস্যা হবে না। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে যথাকিঞ্চিৎ সামান্য তেল দিয়ে নিজেরটা চালিয়ে নিতে পারবে। আমাদের তৈল শোধনাগারগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের তেল, আমরা ক্রুড অয়েল আমরা কিন্তু জোগাড় করে নিতে পারি। এবং ক্রুড অয়েল থেকে যে সারটা বেরোয় সেটাই খেতি বাড়িতে ব্যবহার করা হয়। ফলে আমাদের যে ক্রুড অয়েল বেরোচ্ছে, সার বেরোচ্ছে ক্রুড অয়েল থেকে, তাতে আমাদের দেশে সার আমরা চালিয়ে নিতে পারবো এবং আমাদের যা স্টক করা আছে 6 মাসের, সেই স্টক থেকে মিলিয়ে মিশিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। কারণ ওই ব্লকের এগুলো খলিলুরকে বলবে না, এগুলো আমি বলছি। ওই যে ব্লকেড, ওই ব্লকেড কিন্তু আমেরিকাকে সরাতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী লোক, তিনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এখন গতকালকে উনি বলেছিলেন যে চায়না নাকি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। চায়নাতে একটা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে মানে ট্রাম্পের কোনো কথাই হয়নি। অর্থাৎ সেখানেও একটা মিথ্যে কথা উনি বলেছেন। আর ব্লকেট করে যেটা হয়েছে সেটা ওনার নিজের দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন স্টেটে $3 থেকে তেলের দামটা বেড়ে 6 থেকে 8 ডলার রয়েছে পার ব্যারেল, এই পার গ্যালন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, সেটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। ফলে এই পরিস্থিতিতে ভারত কিন্তু
তার তেল আমদানি কিন্তু যথারীতি চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল, যা এনে বিদেশে সাপ্লাই করতো ভারত, ইউরোপিয়ান ইউনিয়নে সাপ্লাই করার রাস্তা এখন বন্ধ, কারণ হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। ভারত যাবে না। আর জোর করে যদি ভারত যেতে চায়, ভারত গিয়ে আরামসে গিয়ে ইরান থেকে তেল নিয়ে আসলো, তোর বাপের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা। এই অবস্থায় যখন তেলের এত সংকট, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, বিদ্যুৎ নেই, হামে শিশু মারা যাচ্ছে, সম্প্রতি নাকি টিকা আসছে শুনলাম, কিন্তু যতটা ড্যামেজ হওয়ার ততটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ফার্দার যাতে ড্যামেজ না হয় তার জন্য এখন একেবারে মানে বৃহৎ আকারে একটা প্রোগ্রাম নিয়ে ওই শিশুদের টিকা দিতে হবে, যাতে আর ভবিষ্যতে আর না ছড়ায়। কিন্তু এইভাবে যদি গরম চলে, এই গরমে শিশুরা ঘেমে গিয়ে তাদের হাম কিন্তু প্রাদুর্ভাব কিন্তু আরো বাড়বে। সেই অবস্থায় দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যেভাবে নির্বাচন হোক না কেন, একদলীয় নির্বাচন ভারত বলে, যেভাবে নির্বাচন হোক না কেন, তিনি এই ধরনের স্টেটমেন্ট ভারতের নাম করে দেন কি করে, যখন এই কথাটা হয়নি। আর এই যে কথাগুলো হয়, দর্শক আপনাদের মনে করিয়ে দিই, যাতে কেউ না অস্বীকার করতে পারে, তার জন্য কিন্তু অডিও রেকর্ডিং হয়, সামনেই কিন্তু অডিও থাকে, রেকর্ডার থাকে, যাতে কেউ অস্বীকার না করতে পারে। এবার আমাদের খলিলুর রহমান যাবেন কোথায়? যদিও যখন অডিও রেকর্ডারটা যখন টিপে দেওয়া হবে, তার সঙ্গে পরিষ্কার কি কথাবার্তা হয়েছে সেটা যখন হবে, তখন কিন্তু কূটনৈতিক মহলে তো আর আমাদের মতো নয় যে আমরা সমাজ মাধ্যমে লিক করে দিলাম। কিন্তু খলিলুর রহমানের প্যান্ট জামা কিন্তু হলুদ হয়ে যাবে। ভারত ঠিক করেছে ওইসব প্রতিবাদ করে কিছু হবে না। এদের চামড়া মোটা, মোটা চামড়ায় যে যখন হয়ে যায় না, তখন ডুগডুগি বাজাতে হয়, এখন ঢোলের মতো বাজাতে হবে। মানে বাংলাদেশকে এখন ঢোলের মতো বাজাও। যেমন জামাত এসে বলেছিল না, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব, কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগ ফিরলে যেন আমাদের ঢোল না বাজায়। কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আমরা একটা গল্প বলি, বিশ্বাসটা এমন বস্তু না, ছোট গল্প বলি। একটা লোকের একটা নদী পার হওয়ার একটা খুব দরকার ছিল, খেয়া টেয়া বন্ধ হয়ে গেছে। খেয়া পাড়ের একজন সাধু সন্ন্যাসীর মতো মানুষ, সে ধুনি জেলে, সে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে। তো তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে সাধু জিজ্ঞেস করে, তুই কি করতে চাস? বললো, ঠাকুর আমি তো ওপারে যাব, কিন্তু কোনো নৌকো নেই, আমি যাবো কি করে? তো আমার নিজের উপরে বিশ্বাস রাখ, আর কৃষ্ণ নাম জপ, নদীর ওপর দিয়ে হাঁট। বললো আমি ডুববো না? বলবে না, ডুববি না, নিজের উপরে বিশ্বাস রাখ। বিশ্বাস এমন বস্তু, আত্মবিশ্বাস এমন বস্তু, ভক্তি এমন বস্তু, তুই যে ঠাকুরেই বিশ্বাস করিস না ওপরওয়ালায়, তার উপরে এতটাই বিশ্বাস রাখিস যেন 99.9% যেন না হয়, 100% হয়। তো সে কৃষ্ণ নাম জপতে জপতে আর্ধেক গিয়েছে, গিয়ে সে দেখছে জল এত স্রোত বইছে, তার মনে হয়েছে যে এইবারে আমি ডুবে যাব। কৃষ্ণ নাম তখন ভুলে গিয়ে, যেই ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ওই জন্য আমি বলি বাংলাদেশের মানুষকে, আপনারা আস্থা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সব। এই আত্মবিশ্বাস যতক্ষণ আছে না, আপনাদের কোনো শক্তি হারাতে পারবে না। এদের সব ঢোল বাজবে, ঢোল, ঢোল বাজে বাজে ঢোল বাজে ঢোল, একটা গান ছিল না, এদের সব ঢোল বাজবে। গানটা আমি জানি, কিন্তু গানটা আমি যদি গুনগুনাই তাহলে পরে স্ট্রাইক খেয়ে যাব। তা সবাই ভালো থাকবেন। সবকিছু ঠিকই ছিল, নিরাপত্তা, প্রোটোকল, ক্ষমতা, কিন্তু প্রধানমন্ত্রী নিজের দেশেই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে নিজের লোক, নিরাপত্তা, তবুও তিনি একা।
2024-এর 5 আগস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে পড়ে একটি সরকার। 15 বছর ব্যাপী দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সরকার। প্রশ্ন হলো, এই পতন কি হুট করে রাস্তায় শুরু হয়েছিল, নাকি আগে থেকেই ক্ষমতার ভেতরেই লেখা হয়ে গিয়েছিল এর শেষ অধ্যায়? 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রশ্ন রেখে গেছেন, তিনি কি নিজেই গিয়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? নর্থ ইস্ট নিউজের বিস্ফোরক প্রতিবেদন দাবি করছে, শীর্ষ সেনা কর্মকর্তাদের কৌশলী পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এটা ছিল আগে থেকেই সাজানো এক কৌশল। শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 5 আগস্ট কুর্মিটোলায় বাসার ঘাঁটিতে রাষ্ট্রীয় প্রোটোকলের কমতি ছিল না, কিন্তু শেখ হাসিনা ততক্ষণে বুঝে ফেলেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ক্ষমতার চাবি তার হাত থেকে চলে গেছে। কিন্তু যখন এটা বুঝলেন, ততক্ষণে আসলে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা আগেই উত্তরায় কারফিউর ব্যারিকেড সরে গেছে। নর্থ ইস্ট বলছে, ইউটিউবে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাসার ঘাঁটিতে পৌঁছানোর পরই বুঝতে পারলেন তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ, পুলিশ এবং র্যাবও তার গন্তব্য সম্পর্কে অবগত ছিল না। অথচ ওই দিন সকালে, মানে 5 আগস্ট সকালেই জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে একটি বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়েছিলেন, বলছে নর্থ ইস্ট নিউজ। এই অনুসন্ধানী প্রতিবেদনে আরো যেসব তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ, এবং বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই প্ল্যান করে এগোচ্ছিল একটি গোষ্ঠী। আপনাদের মনে আছে, নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ইউনুসের বলা কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি কি বলেছিলেন? বলেছিলেন, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা চতুর কৌশল ব্যবহার করে প্রথমে শেখ হাসিনাকে নিজেদের উপর নির্ভরশীল করেছেন এবং তারপর তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বলা হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল একটি প্রভাব বলয়। এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম সার্কেল। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা সংস্থায় প্ল্যান অনুযায়ী বসানো হয়েছে বাছাই করা ব্যক্তিদের। সেগুলো কি কি? নর্থ ইস্টে যেগুলো এসছে দু একটি বলি। চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউসকে প্রিন্সিপাল সেক্রেটারি বানানো হয়েছে, মুখ্য সচিব। এরপর হাটাজারি নিবাসী মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোর্শেদকে বলা হচ্ছে তিনি মোর্শেদ খান, মানে বিএনপির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার ভাগ্নি জামাই, তাকে এনএসআই ডিজি করা হয়েছে। এখন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল। এবং কক্সবাজার নিবাসী মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসানো হয়েছে। লিখছে যে এই হামিদুল হকের পরামর্শেই সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নিযুক্ত করা হয়েছিল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, নাইম ভাই আমাদের সিনিয়র ভাই, নাইম ভাইকে প্রেস সেক্রেটারি করার পরে এটা নিয়ে কত তর্ক বিতর্ক হয়েছিল এবং তার নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন থেমেছিল। পরে শেষ পর্যন্ত তিনি আবারও প্রেস সেক্রেটারি হতে পেরেছিলেন। আজকে বোঝা যাচ্ছে পেছনে শক্তিটা আসলে কি ছিল বা কারা ছিলেন। এবং প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই সময়কার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই সময়। এছাড়া পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সালমান এফ রহমান, আমরা সবাই জানি সালমান এফ রহমানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা। তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব। এখন তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো, খুব স্বাভাবিক, ব্যবসা বাণিজ্য করেন, নামকরা ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী আসলে।
এই সালমান এফ রহমান উপদেষ্টা হন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ, এবং তিনি ক্রমশ আমরা দেখেছি যে সরকারের ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এছাড়া ঢাকায় জাতিসংঘের তৎকালীন যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, যিনি এখন মিয়ানমারে তার মানে পদায়ন হয়েছে, এই চক্রের প্রত্যেকের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। একবার ভাবুন, গোয়েন লুইসের কি কাজ! তিনি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করতেন, কিন্তু তাকে পলিটিক্যালি অত্যন্ত সক্রিয় দেখা গেছে এবং ষড়যন্ত্রের ভিতরেও তিনি জড়িত আছেন। নর্থ ইস্টের নিউজ আজকে এটি বলছে, এবং বলছে যে তিনি মানে গোয়েন লুইস জেনারেল ওয়াকারের সঙ্গে প্রায়ই দেখা করতেন। কি কাজ জেনারেল ওয়াকারের সঙ্গে গোয়েন লুইসের? জেনারেল ওয়াকারই বা তাকে কেন এত সাক্ষাৎ দিতেন? জানা যায় গোয়েন লুইস শেখ হাসিনার সরকারের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তা তো বোঝাই যায়। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই গণমাধ্যমের সঙ্গে গোয়েন লুইস কথা বলেছেন, তিনি এমন সব কথা বলেছেন যে কথাগুলো আসলে ইউনূসকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেওয়ার মতো করে। এবং যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস এক নতুন ফর্মুলা জারি করেছিলেন, বলেছিলেন লোকজন যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। মানে নিজেদের স্বার্থের জন্য তারা কি করতে পারেন, জাতিসংঘের তো আসলে বিশ্বব্যাপী কোনো করবার কিছু নেই, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এসে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। যাই হোক, এই গোয়েন লুইস রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী শান্তিরক্ষা ঘাঁটিতে পরিণত করা এবং রাখাইন অঞ্চলে একটি সামরিক করিডোর তৈরির মতো বিতর্কিত প্রস্তাবগুলো সামনে এনেছিলেন। নিশ্চয়ই শেখ হাসিনার কাছেও সেগুলো গিয়েছিল, শেখ হাসিনা তো নিশ্চয়ই এগুলো পাত্তা দেননি। আমরা দেখেছি ইউনূসের আমলে এই বিষয়গুলো কত দূরে গিয়েছিল। কিন্তু আপনারা এটি তো জানেন, আমরা সবাই জানি, শেখ হাসিনা আসলে ইউনূসের মতো দেশ বিক্রির ধান্দা বুঝতেন না। তার অন্য অনেক সমস্যা থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, দেশ বিক্রি করা, দেশের সম্পদ বিক্রি করা, কাউকে দিয়ে দেওয়া, এই ধান্দাটা তিনি করেননি। অনেকে বলবেন যে ভারতকে তিনি সব দিয়ে দিয়েছেন। ভারতকে কি দিয়েছেন 18 মাসে ইউনূস সরকার, সেটা অবশ্যই বের করেছে, আমরা সবাই দেখেছি। যাই হোক, এই যে চক্রটির কথা বললাম, যে এই চক্র আসলে হিংস্র পরিকল্পনা নিয়ে এগিয়েছে, এটি নর্থ ইস্ট নিউজ লিখেছে। তারা বলছে সংঘাত, সহিংসতা এবং সামরিক নিষ্ক্রিয়তার মধ্যে, মানে সামরিক বাহিনী চুপচাপ, যেখানে কথা বলবার দরকার সেখানে বলছে না, নিষ্ক্রিয় থাকছে, এইসবের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা হস্তক্ষেপকে যেন ন্যায্যতা দেওয়া যায়। এজন্য 5 আগস্ট গণসহিংসতার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করা এবং একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা তারা করেছিল বলে অভিযোগ রয়েছে, লিখেছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট আরো বলছে, একজন শীর্ষ ভারতীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত বিচক্ষণ সিদ্ধান্ত এই পরিকল্পনা, বুঝতেই পারছেন অজিত দোভালের কথা তারা বলছেন। কিন্তু অন্য একটি সূত্র থেকে আমি এর আগেই জেনেছি, সেটি একটি কন্টেন্টে বলেছিলাম, যে আসলে র এই বিষয়টি মিস করেছিল। এইরকম একটি বিপর্যয় র একেবারেই বুঝতে পারেনি, বা কোনো কারণে তারা এটি মিস করে গিয়েছিল। কেজিবির তরফ থেকে এটি জানানো হয়েছে দিল্লিতে, দিল্লির শীর্ষ পর্যায় থেকে রয়ের কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তাদের এটি নিয়ে নরেন্দ্র মোদী বা অন্য কেউ অত্যন্ত প্রেসার দিয়েছিলেন, এবং তারপরে কিছুক্ষণের ভিতরেই এই দৃশ্যপটটি পাল্টে যায়। এই যে শেখ হাসিনাকে নৃশংসভাবে হত্যা করার চিন্তা, হেনস্থা করবার কুপরিকল্পনা এবং চূড়ান্ত অপদস্থ করার বদ মতলব হীন চক্রান্ত, এগুলো আসলে এই ঘটনার মধ্য দিয়ে কেজিবি করুক আর র করুক বা অজিত দোভাল করুন, এটি ব্যর্থ হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখেছেন শেখ হাসিনার প্রস্থানের খবর ছড়িয়ে যাবার পর অরাষ্ট্রীয় শক্তিগুলো, নন স্টেট অ্যাক্টর শক্তিগুলো কোনো প্রতিরোধ ছাড়াই গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, লুটপাট করিয়েছে, নির্বিকার ভঙ্গিতে, নির্বিবাদে। কেউ তাদের এতটুকু বাধা দেয়নি বা প্রতিরোধ করেনি। কেন করেনি? প্রশ্নটি একবার নিজেকেই করুন। ক্ষোভ আছে শেখ হাসিনার প্রতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ভবন, রাষ্ট্রীয় সংস্থার প্রতি এই ক্ষোভ কার স্বার্থে? যাই হোক, এদিকে আওয়ামী লীগের নেতারা, মানে ওই সময়কার আওয়ামী লীগের নেতারা, যারা ওই সময়ে বলা হচ্ছে ওই সময়ে শেখ হাসিনার কাছাকাছি ছিলেন বা তার সঙ্গে যোগাযোগে ছিলেন, তারা শেখ হাসিনাকে বারবার আশ্বাস দেবার চেষ্টা করেছিলেন, বলবার চেষ্টা করেছিলেন যে রাজনৈতিকভাবেই এখনকার যে পরিস্থিতি, এটিকে মোকাবেলা করা উচিত বা আমরা করতে চেষ্টা করতে পারি। শেখ হাসিনা আসলে রাজি হননি। কেন রাজি হননি?
বুঝতে পারবেন। কারণ জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করলে মানে পরিস্থিতি আরো ভয়াবহ হবে তিনি নিরুৎসাহিত করেছেন তারা এটিকে। তারা বলেছেন এতে হতাহতের সংখ্যা বেড়ে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শেষ পর্যন্ত হয়তো সম্ভব হবে না। তারা মানে ওই চক্র শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একেবারে মুখ্যম সময় মতো কাজে লাগিয়েছেন। কিভাবে করেছেন জানি না, হয়তো ভয়ভীতি দেখিয়েছেন বা কিসের কারণে আমি জানি না। তাদের সহায়তায় মানে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের সহায়তা তারা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সামরিক নির্ভর থাকতে রাজি করিয়েছিলেন বা বাধ্য করেছিলেন। আপনাদের আরো মনে আছে শুরুর দিকে যে কোটা আন্দোলন এটা কিন্তু সহিংস ছিল না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। ক্রমশ ধীরে ধীরে এটি সহিংস রূপ নিয়েছিল। এই প্রতিবেদন বলছে এই সময় সেনা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্দোলন দমনে জোর দেওয়া হয় শক্তি প্রয়োগের দিকে, কৌশলের বিষয় নয়। আমরা তো জানি অতীতে অনেক সরকারের সময় গোয়েন্দারা গোপনে নানান লেভেলে কথা বলে সরকার বিরোধী আন্দোলন নস্যাৎ করেছে, কিন্তু এবার হয়েছে উল্টোটা। এমনকি 6 ছাত্র নেতাকে যে আটক করা হয়েছে সে তাদেরকে আটক করে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার যে ঘটনাটি ঘটেছিল এটি আসলে বিক্ষোভকে আরো উস্কে দিয়েছিল এবং সরকার পতনে ভূমিকা রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছেন যে উদ্ভূত সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর উপর নির্ভর করাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। নিজেকে বাঁচাতে নির্বাসনে গিয়ে দেশান্তরী হয়ে সেই ভুলের মূল্যই তিনি চুকিয়েছেন। 5 আগস্ট আপনারা টিভি স্ক্রলে যখন শুনলেন বা আমরা যখন জানলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তখনই আসলে বোঝা গেছে সরকার বা শাসন ব্যবস্থায় পরিবর্তন হতে যাচ্ছে বা হয়ে গেছে। এই কারণেই হয়তো প্রশ্ন উঠছে সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। নর্থ ইস্ট নিউজ লিখছে শাসন পরিবর্তনের অন্যতম প্রধান ফল ছিল জামাতের রাজনৈতিক পুনর্বাসন। জামাত নিষিদ্ধ ছিল, শেখ হাসিনা জামাতের প্রতি ন্যায় করেছেন না অন্যায় করেছেন সেই বিতর্ক বাদ দিয়ে রাতারাতি মুহূর্তের ভিতরে জামাত আবার একেবারে মানে প্রভাব বলয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালো। এতে আরো বলা হয়েছে জেনারেল ওয়াকার কয়েকটি সেনানিবাসে নিষিদ্ধ ঘোষিত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এটি সত্য মিথ্যা জানি না, তবে এটি তো আপনারা সকলেই শুনেছেন। তিনি যখন ডেকেছেন টেলিভিশনে কথা বলেছেন সর্বপ্রথম তিনি বলেছেন যে জামাত নেতারাও এখানে এসেছিলেন। জামাত প্রীতি তার একটি এটি বদনাম বা সমালোচনা এটি কিন্তু এখন জনমনে বেশ প্রতিষ্ঠিত।